ভারতের রাজধানী নয়াদিল্লির চাণক্যপুরী এলাকার একটি অতি সুরক্ষিত অভিজাত বাংলো বাড়ি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই বিদ্যুতের আলোয় ক্ষণিকের জন্য আলোকিত হয়ে উঠছে বাংলোর সামনের লনে দাঁড়িয়ে থাকা কালো কাচের কয়েকটি এসইউভি গাড়ি। চারপাশে নিরাপত্তায় থাকা আধা সামরিক বাহিনীর সদস্যদের সতর্ক দৃষ্টি প্রমাণ করে এই বাংলোর ভেতরে যারা আছেন তারা ভারতের রাষ্ট্রের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলোর ভেতরের একটি বিশাল কনফারেন্স রুমে ঢুকলে যে কেউ চরম বিভ্রান্তিতে পড়বেন। ল্যাপটপ, স্যাটেলাইট ফোন আর ডজন খানেক স্ক্রিনে ভাসছে বাংলাদেশের বিভিন্ন এলাকার ম্যাপ আর রাজনৈতিক কর্মসূচির ব্লুপ্রিন্ট। এই ঘর থেকে ভার্চুয়ালি যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে, যে প্রোগ্রামগুলো পরিচালনা করা হচ্ছে, তা মুহূর্তের মধ্যেই পৌঁছে যাচ্ছে সীমান্তের ওপারে বাংলাদেশে। টেবিলের চারপাশে বসে আছেন এমন কিছু মানুষ যারা কয়েক মাস আগেও ঢাকার মসনদে বসে দাপটের সাথে দেশ চালিয়েছেন, আর আজ তারা দিল্লির বুকে বসে এমনভাবে রাজনৈতিক কর্মসূচির ছক করছেন যেন তারা বাংলাদেশের কোনো বিরোধী দল নন, বরং ভারতেরই কোনো একটি আঞ্চলিক রাজনৈতিক পার্টি। দৃশ্যটি অবিশ্বাস্য। পৃথিবীতে বহু রাজনৈতিক নেতা বা দলকে বিভিন্ন দেশে আশ্রয় বা প্রশ্রয় দেওয়া হয়, কিন্তু আজকে দিল্লির বুকে বসে আওয়ামী লীগ যেভাবে প্রোগ্রাম করছে, ভারতের রাজধানীতে তাদের যে নজিরবিহীন অ্যাক্সেস বা বিচরণ, তা দেখে মনে হচ্ছে এরা আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নেই, এরা পুরোপুরি ভারতের একটি রাজনৈতিক প্রজেক্টে পরিণত হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে রাজনৈতিক আশ্রয় দেওয়া নতুন কিছু নয়, কিন্তু দিল্লির মাটিতে বসে আওয়ামী লীগ যা করছে তা আন্তর্জাতিক কূটনীতির সব রীতিনীতিকে হার মানিয়েছে। ভারতের রাজধানীতে বসে একটি ভিনদেশী রাজনৈতিক দল যেভাবে প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে নিজেদের দেশের বিরুদ্ধে কর্মসূচি সাজাচ্ছে, তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও হতবাক। তাদের লজিস্টিক সাপোর্ট, মিডিয়া কাভারেজ, নিরাপত্তা এবং ফাইন্যান্সিয়াল ব্যাকআপ সবকিছুই আসছে এমন সব জায়গা থেকে যা প্রমাণ করে যে এরা এখন আর স্বাধীন কোনো রাজনৈতিক সত্তা নয়। আজকের দিনে আওয়ামী লীগের কার্যক্রম দেখে মনে হচ্ছে এটি ভারতেরই কোনো একটি রাজ্যের পলিটিক্যাল পার্টি, যেন পশ্চিমবঙ্গ, বিহার বা আসামের কোনো রাজ্য সরকার নির্বাচন হেরে গিয়ে দিল্লিতে বসে নতুন করে ক্ষমতা দখলের ছক করছে। বাংলাদেশের একটি দল কিভাবে এতটা ভারতীয় হয়ে উঠল, এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে দীর্ঘ 15 বছরের সেই নতজানু পররাষ্ট্র নীতির দিকে, যেখানে দেশের স্বার্থের চেয়ে প্রতিবেশীর তুষ্টিকেই বড় করে দেখা হয়েছিল। কিন্তু দিল্লির নীতি নির্ধারকরা একটি মস্ত বড় ভুল করছেন। তারা ভাবছেন আগের মতো ছক কষেই হয়তো এই দলটিকে আবার ঢাকার মসনদে বসানো যাবে, কিন্তু তারা বুঝতে পারছেন না মাঠের সমীকরণ এবার চিরতরে বদলে গেছে। সাউথ ব্লকের নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ব্যর্থতা হল তারা বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্মকে চিনতে বা পড়তে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তারা ভাবছেন ভারতের তরুণরা যেমন হোয়াটসঅ্যাপের প্রোপাগান্ডা, উগ্র জাতীয়তাবাদ বা সস্তা আবেগে ভেসে যায়, বাংলাদেশের জেনজি হয়তো তেমনই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের জেনজি ভারতের তরুণদের মতো নয়। এই জেনজি এক অদ্ভুত এবং ভয়ঙ্কর সাহসী প্রজাতি। এরা সেই প্রজন্ম যারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে হাসি মুখে বলতে পারে পানি লাগবে পানি। এরা সেই প্রজন্ম যারা ইন্টারনেট শাটডাউনের অন্ধকারেও ব্লুটুথ আর অফলাইন অ্যাপ দিয়ে বিপ্লবের আগুন জ্বালিয়ে রাখতে পারে। দিল্লির বাবুরা বুঝতে পারছেন না যে ব্যাপারটা এবার আর এত সহজ হবে না। আপনারা যাদের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক চালানোর স্বপ্ন দেখেছেন, সেই বন্দুকের নল ইতিমধ্যেই উল্টো দিকে ঘুরে গেছে। বাংলাদেশের তরুণরা এখন আর কোনো রাজনৈতিক দলের অন্ধ অনুসারী নয়। তারা ভালো করেই জানে কে তাদের বন্ধু আর কে তাদের শত্রু। তারা ভারতের খবরদারি, বর্ডার কিলিং আর পানির ন্যায্য হিস্সা নিয়ে যে ছিনিমিনি খেলা হয়, তার প্রতিটি হিসাব কড়াই গন্ডাই মনে রেখেছে। দিল্লি ভাবছে হয়তো কিছু মিডিয়া, প্রোপাগান্ডা আর সাইবার ওয়ারফেয়ার দিয়ে বাংলাদেশের এই তরুণদের বিভ্রান্ত করা যাবে, কিন্তু তারা ভুল করছে। কোথাও না কোথাও তাদের হিসাবে এক বিশাল ফাঁক থেকে যাচ্ছে, আর এই ভুলের মাসুল হয়তো তাদের খুব চড়া দামেই দিতে হবে। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষের মনে চায়ের কাপের আড্ডায় এক অদ্ভুত এবং চরম বিতর্কিত তত্ত্বের জন্ম হয়েছে। অনেকেই ব্যক্তিগতভাবে মনে করেন ভারত যদি আওয়ামী লীগের মাধ্যমে, অর্থাৎ একটি প্রক্সি সরকারের মাধ্যমে বাংলাদেশকে কবজা করার বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে তার চেয়ে ভারতের সরাসরি বাংলাদেশকে কবজা করে নেওয়াটা বোধহয় তাদের জন্য সহজ হতো। কথাটা শুনতে যতই তিক্ত বা পরাবাস্তব মনে হোক না কেন, এর পেছনের মনস্তত্ত্বটা বুঝতে হবে। নানা কারণে বাংলাদেশে ভারতের প্রভাব বিস্তর। আমরা চাইলেই আমাদের প্রতিবেশীকে পাল্টে দিতে পারবো না। আমাদের ভৌগোলিক অবস্থান এমন যে 3 দিক থেকেই আমরা ভারত দিয়ে ঘেরা। খ্রিস্টান ধর্মের প্রবর্তনেরও 1000 বছর আগে থেকে এই পুরো উপমহাদেশের মানচিত্র ছিল অভিন্ন। একসময় এই পুরো ভূখণ্ড একসাথেই ছিল। 100 বছরেরও কম সময় আগে 1947 সালে রেডক্লিফ লাইনের মাধ্যমে ব্রিটিশরা যে কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের আলাদা করেছে, সেই বেড়া দিয়ে 1000 বছরের সাংস্কৃতিক বা ভৌগোলিক শেকড় তো আর রাতারাতি উপড়ে ফেলা যায় না। কিন্তু সমস্যাটা হলো নিয়ন্ত্রণের ধরনে। মানুষ হয়তো একটি শক্তিশালী প্রতিবেশীর অস্তিত্ব মেনে নিতে পারে, কিন্তু নিজেদের দেশের একটি দলকে সেই প্রতিবেশীর দাস হিসেবে দেখতে তারা নারাজ।
আসলে একটি কাল্পনিক কিন্তু মারাত্মক মনস্তাত্ত্বিক পরীক্ষার কথা ভাবি। ধরা যাক বাংলাদেশে আজ একটি অবাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণভোট আয়োজন করা হলো। গণভোটের ব্যালটে দুটি প্রশ্ন রাখা হলো। প্রশ্ন 1, আপনি কি চান বাংলাদেশ তার স্বাধীন সত্তা বিলুপ্ত করে সরাসরি ভারতের অন্তর্ভুক্ত বা ভারতের একটি রাজ্য হয়ে যাক? প্রশ্ন 2, আপনি কি চান বাংলাদেশ স্বাধীন থাকুক কিন্তু ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি দিয়ে এই দেশ শাসন করুক? এই কাল্পনিক গণভোটের ফলাফল কি হতে পারে তা নিয়ে যদি আপনি সাধারণ মানুষের নারীর স্পন্দন বোঝেন তবে আপনি শিউরে উঠবেন। খুব সম্ভবত বাংলাদেশ সরাসরি ভারতের অন্তর্ভুক্ত হতে চায় কিনা যত নগণ্যই হোক না কেন, এমন প্রশ্নে যত ভোট পড়বে তার চেয়ে অনেক অনেক কম ভোট পড়বে আওয়ামী লীগের মাধ্যমে ভারতকে দেশ শাসন করতে দেওয়া হোক এই প্রশ্নে। এর মানে কি? এর মানে হলো বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তারা কোনোদিনই ভারতের অন্তর্ভুক্ত হতে চাইবে না, কিন্তু একটি প্রক্সি সরকার বা দালালদের মাধ্যমে দেশ শাসিত হওয়ার প্রতি তাদের ঘৃণা এতটাই তীব্র, এতটাই বিষাক্ত যে তারা সরাসরি শত্রুর শাসনকে হয়তো মেনে নিলেও ঘরের ভেতরের মির্জাফরদের শাসনকে 1 সেকেন্ডের জন্য মেনে নেবে না। মানুষের মনের এই তীব্র ঘৃণা, এই পুঞ্জীভূত ক্ষোভের ব্যারোমিটারটা দিল্লির নীতি নির্ধারকরা পড়তে ব্যর্থ হয়েছেন। তারা ভাবছেন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসালে হয়তো ভারত তাদের পুরনো সুবিধাগুলো ফিরে পাবে, কিন্তু তারা বুঝতে পারছেন না যে দলটিকে মানুষ আজ ভারতেরই একটি বর্ধিত অংশ বা ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি হিসেবে ধরে নিয়েছে, তাদের মাধ্যমে এই দেশ শাসন করার স্বপ্ন দেখাটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসে পিকনিক করার মতোই আত্মঘাতী। দিল্লির সেই বৃষ্টি ভেজা রাত এখন শেষের পথে। চাণক্যপুরীর ওই বাংলো বাড়ির কনফারেন্স রুমে এখনও ল্যাপটপের স্ক্রিনগুলো জ্বলছে, কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা এখন আর আগের মতো উদ্দীপ্ত নেই। এক অদ্ভুত নৈরাশ্য গ্রাস করেছে সবাইকে। টেবিলের একপাশে বসে আছেন ভারতের সাউথ ব্লকের এক প্রবীণ ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজিস্ট। তিনি সারা রাত ধরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, জেনজির প্রতিক্রিয়া আর গ্রাউন্ড লেভেলের ইন্টেলিজেন্স রিপোর্টগুলো বিশ্লেষণ করেছেন। তিনি তার চশমাটা খুলে টেবিলে রাখলেন। তার সামনে বসে থাকা বাংলাদেশের এক সময়ের দাপুটে নেতাদের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললেন। আপনারা আমাদের ভুল বুঝিয়েছেন। ভারতীয় কর্মকর্তাটি শান্ত কিন্তু বরফ শীতল কণ্ঠে বললেন, আপনারা বলেছিলেন দিল্লি থেকে একটু সাপোর্ট দিলেই আপনারা আবার বাউন্স ব্যাক করবেন, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি বলছে অন্য কথা। আপনাদের দেশের ওই নতুন প্রজন্ম, ওই জেনজি, দে আর নট লাইক আস। তারা আমাদের ছক ধরে ফেলেছে। বাংলাদেশের নেতারা কিছু বলতে চাইলেন, কিন্তু তাদের গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আপনারা এখন আর কোনো পলিটিক্যাল পার্টি নন। কর্মকর্তাটি উঠে দাঁড়ালেন। বাংলাদেশের মানুষের চোখে আপনারা এখন আমাদেরই একটা ব্যর্থ প্রজেক্ট। আর কোনো ব্যর্থ প্রজেক্টের পেছনে দিল্লি অনন্তকাল ধরে ইনভেস্ট করে না। বাংলোর কাচের জানালা দিয়ে বাইরে তাকালেন তিনি। রাইসিনা হিলসের ওপর দিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। দিল্লির বাতাস আজ বেশ শীতল, কিন্তু এই শীতল বাতাস কোনো সুসংবাদ নিয়ে আসছে না। 1000 মাইল দূরে ঢাকা শহরের রাজপথ তখনও শান্ত, কিন্তু এই শান্তি কোনো ঘুমন্ত শহরের নয়। এটি হলো এক জাগ্রত প্রহরীর শান্তি। যে জেনজি নিজেদের বুকে রক্ত দিয়ে একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা এখন তাদের মাতৃভূমির সীমানাকে পাহারায় রেখেছে। ভারতের নীতি নির্ধারকরা হয়তো 100 বছরের পুরনো কাঁটাতারের হিসাব করছেন, কিন্তু তারা ভুলে গেছেন এই বাংলার তারুণ্য কোনো সীমানার কাঁটাতারে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে নিজেদের মেরুদণ্ডে। তারা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ কোনো দাবার বোর্ড নয়, আর এই দেশের মানুষ কোনো পরাশক্তির হাতের বোর্ডে নয়। ভোরের সূর্যটা লাল সবুজের অহংকার নিয়ে পূব আকাশে উকি দিচ্ছে। দিল্লির ওই বদ্ধ ঘর থেকে হয়তো আরো অনেক ষড়যন্ত্রের জাল বোনা হবে, হয়তো আরো অনেক প্রক্সি গেমের ছক কষা হবে, কিন্তু বাংলার ওই অকুতভয় তরুণদের লাল চোখের সামনে সেই সব ষড়যন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমাদের হয়তো বিশাল সামরিক শক্তি নেই, কিন্তু আমাদের আছে 17 কোটি মানুষের এক ইস্পাত কঠিন দেশপ্রেম। যে দেশের সাধারণ মানুষ, ছাত্র, কৃষক আর সৈনিকরা দেশের স্বার্থে এক হয়ে যায়, সেই দেশকে কোনো পরাশক্তি কখনো দাবিয়ে রাখতে পারে না। খেলা শেষ হয়নি, কিন্তু খেলার নিয়ম চিরতরে বদলে গেছে। যারা বাংলাদেশকে পেছন থেকে সুতোয় বেঁধে চালাতে চেয়েছিল, তারা আজ নিজেরাই সেই সুতোর প্যাচে আটকা পড়েছে। আগামী দিনের বাংলাদেশ কারো দয়ায় বাঁচবে না, বাঁচবে নিজের শক্তিতে। এই স্বাধীন মাথা উঁচু করে দাঁড়ানো তারুণ্যের কাছে আজ নতজন হয়েছে সমস্ত পরাশক্তির অহংকার। এক নতুন অজেয় বাংলাদেশের জন্ম হচ্ছে, যার পাহারাদার খোদ তার সন্তানেরা।